বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কেপলারের সূত্রগুলো নিয়ে। তো কেপলারের সূত্রগুলো প্রথমত কিসের জন্য প্রযোজ্য সেগুলো একটু বলে আসি। এতক্ষণ পর্যন্ত আমরা মহাকর্ষ চ্যাপ্টারের যত কিছু পড়েছি সবগুলো ছিল পৃথিবী এবং তার চারপাশের জিনিসপত্রগুলো নিয়ে। এখন আমরা যে জিনিসগুলো পড়ব সেগুলোর মধ্যে আসলে সূর্য থাকবে আর সূর্যের চারপাশে অন্যান্য গ্রহের ঘটনাগুলো নিয়ে, অর্থাৎ এখন আমরা সৌরজগৎ নিয়ে আসলে আলোচনা করব। তো কেপলারের সূত্রগুলো সৌরজগতের ক্ষেত্রে প্রযোজ্য। তো প্রথম সূত্রটি কি বলে দেওয়া আছে? কেপলারের 3টা সূত্র আছে, তার মধ্যে প্রথম সূত্রটিতে কি বলে দেওয়া আছে? সূর্যকে একটি ফোকাসে রেখে পৃথিবী ও অন্যান্য গ্রহ একটি উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তো এখানে মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে দুইটা। সেটা কি? একটা ফোকাসে রাখবে আর একটা উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তারা অনেকেই জানো না উপবৃত্তাকার পথটা আসলে কি। তোমরা এই জিনিসটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবে, সেটা হচ্ছে ম্যাথস সেকেন্ড পেপারে তোমাদের কনিক্স আছে। কনিক্সের মধ্যে উপবৃত্ত একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে। সো উপবৃত্তাকার শেপগুলো আসলে বৃত্ত না, এটা এরকম ধরনের একটা শেপ, এটাকে ওভাল শেপের মতো একটু দেখায়। সো এই শেপগুলোকে আমরা বলি উপবৃত্তাকার শেপ। নর্মালি একটা বৃত্তে কয়টা কেন্দ্র থাকে? একটাই কেন্দ্র থাকে। বাট উপবৃত্তে তোমার ফোকাস থাকে কয়টা? দুইটা। এগুলোকে আমরা কেন্দ্র বলবো না, এটা ফোকাস বলি। সো ফোকাস আমার কয়টা থাকে? দুইটা থাকে। তো এই ফোকাসগুলো সাধারণত এইখানে একটা থাকে, এইখানে একটা থাকে, অর্থাৎ বাম পাশে করে একটা থাকে, ডান পাশে করে একটা থাকে। তো আমাদের ফার্স্ট যে লটা কেপলারের, সেখানে আসলে এটাই বলে দেওয়া আছে। আমাদের অনেকের ধারণা থাকতে পারত সূর্যকে কেন্দ্র করে পৃথিবী একটা বৃত্তাকার পথে ঘুরে। না, আসলে বৃত্তাকার পথে ঘুরে না, আসলে উপবৃত্তাকার পথে ঘুরে। আর সূর্যকে কোথায় স্থাপন করে ঘুরে? যেহেতু এখানে উপবৃত্তের ক্ষেত্রে আমাদের ফোকাস আছে, সো দুইটা ফোকাস আছে, তো যে কোনো একটা ফোকাসে থাকবে। অর্থাৎ পৃথিবীর জন্য ধরো এটা পৃথিবীটা, এই যে ছোট করে যেই সবুজ অংশটা ঘুরছে সেটা ধরো পৃথিবী, আর এটা ধরো আমাদের সূর্য। তাহলে সূর্যটা থাকবে আসলে একটা ফোকাসে, আর পৃথিবীটা সূর্যটাকে কেন্দ্র করে এইভাবে ঘুরবে। তো এইখানে উপবৃত্ত সম্বন্ধে ডিটেলসে আলোচনা তোমরা করবে। তোমরা উৎকেন্দ্রিকতা একটা রাশিমালা পড়বে, ওইটা নিয়ে ডিটেলসে পড়া আছে তোমাদের ম্যাথে। আবার তোমাদের এইখানে দুইটা জিনিস একটু জানা লাগবে পদার্থবিজ্ঞানের জন্য, সেটা হচ্ছে উপবৃত্তের যেহেতু একটা পাশে একটু চ্যাপ্টা আর একটা পাশে একটু খাটো, তো এই পাশটার মধ্যে ধরো এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত যেই দূরত্বটা, এটাকে আমরা বলি মেজর এক্সিস বা মুখ্য অক্ষ। আর এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলি মাইনর এক্সিস বা গৌণ অক্ষ। সো আমাদের ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু উপবৃত্ত সম্বন্ধে ডিটেলসে আলোচনা লাগবে না। উপবৃত্ত সম্বন্ধে খালি এতটুকুই লাগবে, এই দুইটা কথা। কারণ জ্ঞানে আসতে পারে যে কেপলারের প্রথম সূত্রটি বিবৃত করো, তখন এই কথাটা যেন থাকে, ফোকাসের কথাটা, আর উপবৃত্তাকার পথ যে আছে সেটার কথাটা থাকে। এই দুইটা কথা থাকলেই কিন্তু তুমি জ্ঞানে একে এক পেয়ে যাবে। তো প্রথম সূত্র রিলেটেড কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমাদের ক্ষেত্রে নেই। এবার আসি কেপলারের দ্বিতীয় সূত্র। এখান থেকে আসলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে। দ্বিতীয় সূত্রটি কি বলে দেওয়া আছে? দ্বিতীয় সূত্রটি বলে দেওয়া আছে একটি নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ধ্রুবক। অনেকেই বুঝবে না এই কথাটি পড়ে কি বলে দেওয়া আছে। এটি বোঝানোর জন্য আমি আবার একটু আগের স্লাইডে চলে আসব। এই সাইডটাতে একটু খেয়াল করে তোমরা দেখেছো কি যে এখানে সূর্যটা, এখানে ধরো পৃথিবী বা অন্যান্য গ্রহ। সো এই পৃথিবীটা যখন ঘুরছে, ঘোরার ক্ষেত্রে তার বেগটা একটু ভালো করে খেয়াল করো তো। সে যখন দূরে থাকে তখন সে কি একটু স্লো মুভ করে না? স্লো মুভ করে। সে যখন কাছে আসে তখন একটু ফাস্ট মুভ করে। এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে যখন দেখো এইটা সূর্য, এটা আমার গ্রহ, তো ধরো এটা পৃথিবীটাই। সো যখন দূরে থাকছে তখন কি তাদের মধ্যে মাধ্যাকর্ষণ বল, অর্থাৎ আমরা জানি মাধ্যাকর্ষণ বল হচ্ছে G m1m2/d²। সো তাদের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কি অনেক বেশি। ডিস্টেন্সটা বেশি হওয়ার কারণে এখানে সে যখন থাকছে, এখানে তার ওপরে কিন্তু সূর্যের আকর্ষণ বলটা কমে যাবে। সো আকর্ষণ বলটা যদি কমে যায় তাহলে কিন্তু আকর্ষণ বলের কারণে ত্বরণটাও কম সৃষ্টি হবে, অর্থাৎ বেগের যে বৃদ্ধিটা সেটা কিন্তু আর সেরকমভাবে হবে না। আর উল্টোভাবে বলা যায় এইখানে সে যখন থাকে, এইখানে সে যখন থাকে, এইখানে সে যখন থাকে গ্রহটা, তখন দেখো তাদের মধ্যবর্তী দূরত্বটা কিন্তু অনেক অল্প। মধ্যবর্তী দূরত্বটা যদি অনেক অল্প হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলের মানটা কিন্তু অনেক বেশি হবে, রাইট? আকর্ষণ বলের মানটা যদি বেশি হয়, ত্বরণ বেশি হবে, বেগের বৃদ্ধিটা বেশি ঘটবে। তাই এইখানে তার মধ্যে একটু বেশি বেগ দেখা যায় আর এইখানে তার মধ্যে কম বেগ দেখা যায়। তার মানে এটা যে সমবেগ না, এতটুকু জিনিস তো তোমরা স্পষ্ট, এটা তো সবসময় সমান বেগে চলছে না। তাহলে এটাকে কিভাবে এক্সপ্লেইন করা যায়? এটার গতিটাকে এক্সপ্লেইন করার জন্যই আসলে আমাদের কেপলারের দ্বিতীয় সূত্রটি এসেছে। দ্বিতীয় সূত্রটি কি বলেছিল? যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তুমি মনে মনে চিন্তা করো,
সূর্যের কেন্দ্র থেকে গ্রহের কেন্দ্র পর্যন্ত একটা লাইন আছে, একটা রেখা আছে। তো গ্রহটা যতই নড়ছে ওই রেখাটা রাডারের মতো ততই ঘুরছে। সো রেখাটা যদি ঘুরে তাহলে কি এরকম কিছু হবে না? ধরো এটা আমার সূর্যটা, এটা আমার গ্রহটা, তাহলে তাদের মধ্যে একটা লাইন চিন্তা করলাম। গ্রহটা যদি এখান থেকে এখানে মুভ করে তাহলে লাইনটা আসলে কি এই বরাবর এখান থেকে এখানে মুভ করবে। সো লাইনটিকে একটা ক্ষেত্রফল পাড়ি দিচ্ছে, তাই না? সো লাইনটা কিন্তু একটা পথ পাড়ি দিচ্ছে না, লাইনটা একটা ক্ষেত্রফল পাড়ি দিচ্ছে। ওই ক্ষেত্রফলের মানটা সব সময় সমান বলে দেওয়া আছে, সমান সময়ের জন্য। কিভাবে? ধরো এইখান থেকে পৃথিবীর এইখানে যেতে সময় লাগলো 1 মাস। 1 মাসে সে ধরো একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করলো। সেই ক্ষেত্রফলের নাম দিলাম আমরা বা মান দিলাম আমরা এ। এইখানে কিন্তু তার গতিপথটা কি, গতিটা কি একটু অল্প হবে না? কারণ আমরা জানি কাছে থাকলে গতিটা একটু বেশি হয়, দূরে থাকলে গতিটা একটু কম হয়। এইখানে কিন্তু 1 মাস সমান সময় সে কিন্তু এত বড় পথ যাবে না, তাই না? এখানে কিন্তু 1 মাস সমান সময় আর একটু কম পথ যাবে। সো এখানে দেখো তাই এই পথটার চেয়ে তুলনামূলক কম, কারণ একটু দূরে গেলে বেগটা তার কমে যায়। সো এখানে তার পথটা একটু কমে গিয়েছে। আর কেপলার যেটা নোটিস করেছে সেটা হচ্ছে পথ কমে গিয়েছে, ঠিক আছে, সমান সময়ে 1 মাস সময়ে পথ কম গিয়েছে, ঠিক আছে, বাট এখানে গ্রহটা আর সূর্যটার কেন্দ্রের সংযোগ রেখা, গ্রহটা আর কেন্দ্রটার সংযোগ সরলরেখা যতটুকু ক্ষেত্রফল পাড়ি দেয় সেই ক্ষেত্রফলটা কিন্তু কমেনি। অর্থাৎ যেটা সে বলতে চেয়েছে, এইখানে 1 মাস সময়ে সংযোগ রেখা যতটুকু ক্ষেত্রফল পাড়ি দিয়েছে অর্থাৎ এই ক্ষেত্রফলটা হুবহু এই ক্ষেত্রফলের সমান হবে। এইখানে এই অংশটা অল্প বাট এই অংশটা বেশি, তাই ক্ষেত্রফলের মানটা ব্যালেন্স করে ফেলেছে। আবার এইখানে দেখো এই অংশটা সংযোগ রেখাটা কিন্তু ছোট ছিল আর এই অংশটা বড় হয়েছে। সো বড় হয়ে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান করেছে। আবার এটা দিয়ে দেখালে আরও বুঝতে পারবে, এইটা কি অনেক দূরে আছে না গ্রহটা সূর্য থেকে? সো এইখানে পৃথিবীটা ধরো এতটুকু 1 মাস সমান সময়ে পাড়ি দিল, যেখানে 1 মাস সময় আগে এতটুকু পাড়ি দিয়েছিল আর এখন 1 মাস সময় অনেক অল্প একটা ডিস্টেন্স পাড়ি দিল। তো ডিস্টেন্সটা অল্প পাড়ি দিয়েছে বাট ক্ষেত্রফলগতভাবে চিন্তা করলে একই ক্ষেত্রফল পাড়ি দিয়েছে। এইখানে মোট যা ক্ষেত্রফল, এখানে দেখো এই অংশটা অনেক বড় না? সো অল্প একটু পথ পাড়ি দিলেই কিন্তু এটার সমান ক্ষেত্রফল সে পাড়ি দেওয়া হয়ে যায়। তাই এটাই কিন্তু বলে দেওয়া আছে একটা সুনির্দিষ্ট সময়ে তার অতিক্রান্ত ক্ষেত্রফলের মানটা ধ্রুবক। তো ক্ষেত্রফলটাকে সে সমান সমান রেখে আসলে আগায়, বেগটাকে সে সমান সমান রেখে আসলে আগায় না। তো এক একটা সুনির্দিষ্ট সময়ে যেহেতু ক্ষেত্রফলের মানটা ধ্রুবক, তাই আমরা বলতে পারি dt অফ a ইকুয়াল টু 0। কারণ সময়ের সাপেক্ষে যদি এ ধ্রুবক হয়, তো এ ধ্রুবক হলে আমরা আসলে কি বলতে পারি, একে কোনো একটা ধ্রুবক রাশিকে ডিফারেন্সিয়েশন করলে আসলে কি পাওয়া যায়, 0 পাওয়া যায়। সো এইটাই কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কেপলারের দ্বিতীয় সূত্রের। সো কেপলারের দ্বিতীয় সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে আমার এইটা, dt অফ a ইকুয়াল টু 0। এ দিয়ে এরিয়া বোঝানো হচ্ছে। তো এটা নিয়েও আমাদের বইগুলোতে কোনো ম্যাথ আলোচনা করা নেই, ম্যাথগুলো আসে না। তো এটাও তোমাদের জন্য শুধু এমসিকিউতেই পাবে। তো কনসেপ্টটা আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। এবারে সেই তৃতীয় সূত্র, যেটা থেকে সাধারণত কেপলারের সূত্রের ম্যাথগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। তো তৃতীয় সূত্রটা বোঝার জন্য আমি একটু কয়েকটা কনসেপ্ট আবার রিভিউ করব, যেটা আমি প্রথম সূত্রে বলেছিলাম। এটা তো আমার একটা উপবৃত্তাকার শেপ, উপবৃত্তাকার শেপের 2টা অক্ষ থাকে। এটা আমার মুখ্য অক্ষ বা মেজর এক্সিস, এতটুকু দূরত্বটা। এই মেজর এক্সিসকে আবার 2a দিয়ে প্রকাশ করা হয়। মানে এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 2 ইন্টু স্মল a। তার মানে এতটুকুটা হচ্ছে একটা স্মল a, এটা আরেকটা স্মল a, এটা হচ্ছে 2a। তো এটা হচ্ছে মুখ্য অক্ষ। আবার এইখান থেকে এতটুকু যে দূরত্ব সেটাকে আমরা বলি কি, গৌণ অক্ষ বা মাইনর এক্সিস। এই দূরত্বটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, 2b দিয়ে, 2 স্মল b দিয়ে। সো এটা হচ্ছে একটা স্মল b, এটা হচ্ছে একটা স্মল b, তাহলে এটা হচ্ছে 2 স্মল b। তাহলে আমরা মুখ্য অক্ষ কি জানলাম, গৌণ অক্ষ কি জানলাম, আর শুধু এর তাহলে পরিচয়টা কি বলতো, মুখ্য অক্ষটা তো 2a, শুধু এর পরিচয়টা কি দাঁড়াবে, শুধু এর পরিচয়টা দাঁড়াবে অর্ধ মুখ্য অক্ষ না? কারণ মুখ্য অক্ষের অর্ধেক পরিমাণ, তাই এটাকে বলতে পারি অর্ধ মুখ্য অক্ষ, ইংলিশে বললে সেমি মেজর এক্সিস। তো আমরা জানি ধরো পৃথিবীটা এখানে আছে, সূর্য এখানে আছে, পৃথিবী বা অন্য গ্রহ যে কোনো গ্রহই হতে পারত। সো এই গ্রহটা, পৃথিবী গ্রহটা ধরো এইখান থেকে ঘুরে আবার এখানে আসলো, এটাকে কি বলতে পারি, পুরো সময়টাকে বলতে পারি পৃথিবীর পর্যায়কাল, তাই না? সো পর্যায়কাল হচ্ছে কোনো এক বিন্দু থেকে পরিভ্রমণ করে আবার ওই বিন্দুতে যদি ফেরত আসে, তাহলে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা পর্যায়, আর যে সময়টা সে নেয় সেটাকে আমরা বলি পর্যায়কাল। তো আমাদের এখানে পৃথিবীর পর্যায়কাল যদি চিন্তা করো তো এক শীতকাল থেকে পরের শীতকাল আসতে কত সময় লাগে, 1 বছর লাগে। তো তত সময় আসলে কি ঘটে, তত সময়ে আসলে পৃথিবীটা সূর্যকে একটা পয়েন্ট থেকে পরিভ্রমণ করে আবার ওই পয়েন্টে ফেরত আসে। তার মানে আমাদের অনেকেই কিন্তু ভুল করে ফেলে,
এই কেপলারের সূত্রে পর্যায়কাল যেটা সেটা কিন্তু বার্ষিক গতির পর্যায়কাল। আর আমরা এই চ্যাপ্টারে আগেও কিন্তু অনেক জায়গায় পৃথিবীর পর্যায়কাল নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু পর্যায়কাল কত ধরেছি 24 ঘন্টা, তার মানে এক দিনের সমান। ওইটা ছিল আহ্নিক গতির পর্যায়কাল। আর এখন যেটা দেখছি সেটা হচ্ছে সূর্যকে পরিভ্রমণ করার জন্য যে পর্যায়কাল সেটা হচ্ছে বার্ষিক গতির পর্যায়কাল। সো অবশ্যই খেয়াল রাখবে যে পৃথিবীর পর্যায়কাল কিন্তু একটা ঘটনায় 24 ঘন্টা, আরেকটা ঘটনায় 365 দিন, মানে এক বছর। কেপলারের সূত্রগুলোতে কিন্তু পর্যায়কাল সব সময় 365 দিন, কারণ এটা সূর্য এবং তার চারপাশ নিয়ে আলোচনা করছে, অর্থাৎ সূর্যের চারপাশে পৃথিবীর পরিভ্রমণ, অন্যান্য গ্রহের পরিভ্রমণ নিয়ে আলোচনা করছে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আইডিয়া, অনেকেই ভুল করে ফেলে যে পৃথিবীর পর্যায়কাল বার্ষিক গতির জন্য 365 দিন আর আহ্নিক গতির জন্য 24 ঘন্টা। তো কেপলারের তৃতীয় সূত্রটাতে আমরা চলে আসি। কেপলারের তৃতীয় সূত্রটা কী বলে দেওয়া আছে? তৃতীয় সূত্রটা বলে দেওয়া আছে কোনো গ্রহের পর্যায়কালের বর্গ এর অর্ধমুখ্য অক্ষ এর ঘনের সমানুপাতিক। খুবই সিম্পল, আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি পর্যায়কালের বর্গ, তো পর্যায়কালকে কি দিয়ে প্রকাশ করে? ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করে। সো ক্যাপিটাল টি ইকুয়াল টু ক্যাপিটাল টি স্কোয়ার, মানে পর্যায়কালের বর্গ যেহেতু, তো ক্যাপিটাল টি স্কোয়ার। আর কার সমানুপাতিক? এটা অর্ধমুখ্য অক্ষ, মানে যেটাকে আমরা স্মল এ বলছি, স্মল এর ঘনের সমানুপাতিক। তার মানে ম্যাথমেটিক্যালি দেখলে কিন্তু এই লেখাটাকে খুবই ইজি লাগে, রাইট? তো আমি সাজেস্ট করবো এটা ম্যাথমেটিক্যালি মনে রাখবে, আর এটাকে ভাষায় পরীক্ষা হলে এক্সপ্লেন করবে যদি এক্সপ্লেনেশন চায়। তো পর্যায়কালের বর্গ অর্ধমুখ্য অক্ষের ঘনের সমানুপাতিক। তো এই সম্পর্কটা থেকে যদি আমরা ইকুয়েশন দাঁড় করাই, তোমরা নিশ্চয়ই জানো ইকুয়েশন কীভাবে দাঁড় করাতে হয়, আমি একটু মুখে মুখে বলে দিই। টি স্কোয়ার সমান সমান ধ্রুবক ইন্টু এ কিউব, এটা লিখতে পারো। আবার পক্ষান্তর করলে কি লিখতে পারো? টি স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল টু ধ্রুবক। তো টি স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল টু ধ্রুবককে আসলে এভাবে লেখা যায়, টি ওয়ান স্কোয়ার বাই এ ওয়ান কিউব ইকুয়াল টু টি টু স্কোয়ার বাই এ টু কিউব। এভাবে অনেকগুলো লেখা যেত, টি থ্রি স্কোয়ার বাই এ থ্রি কিউব। টি ওয়ান, টি এ ওয়ান, টি টু, এ টু, এগুলো দিয়ে কী বোঝানো হচ্ছে? টি ওয়ান দিয়ে বোঝানো হচ্ছে প্রথম গ্রহ বা যে কোনো একটা গ্রহের পর্যায়কাল, আর এ ওয়ান দিয়ে প্রথম গ্রহের অর্ধমুখ্য অক্ষ। টি টু দিয়ে কী বোঝানো হচ্ছে? টি টু দিয়ে বোঝানো হচ্ছে দ্বিতীয় গ্রহের পর্যায়কাল, আর এ টু দিয়ে কী বোঝানো হচ্ছে? এ টু দিয়ে বোঝানো হচ্ছে দ্বিতীয় গ্রহের অর্ধমুখ্য অক্ষ। সো তুমি যদি একটা গ্রহের পর্যায়কাল জানো, অর্থাৎ সূর্যের চারপাশে পরিভ্রমণ করতে তার যে সময় লাগে একবার, সেই সময়টা জানো, আর ওই গ্রহটার অর্ধমুখ্য অক্ষ জানো, আর আরেকটা গ্রহের ধরো তুমি অর্ধমুখ্য অক্ষটা জানলে জেনে যেতে পারো কিন্তু আরেকটা গ্রহের পর্যায়কালটা কত। সো আমরা কিন্তু এখানে চারটা চলক আছে, যে কোনো তিনটা চলক জানলে অপর চলকটা বের করতে পারি। তো আমরা ম্যাথ করব। সো ম্যাথ করার আগে আমি আরেকটা কনসেপ্ট একটু দিব। এ কে আমরা কি পরিচয়ে পরিচিত করেছি? এ কে আমরা বলেছি যে এ হচ্ছে অর্ধমুখ্য অক্ষ। এর আরেকটা নাম আছে, নামটা কি? দেখো তো, আমরা যদি চিন্তা করি আমাদের পৃথিবী বা যে কোনো গ্রহ এখানে আছে, এটা কি সূর্য থেকে সবচেয়ে কম দূরত্ব না? এর চেয়ে কম দূরত্ব তো আর সূর্য থেকে তার সম্ভব না, তাই না? এটাই সূর্য থেকে সবচেয়ে কম দূরত্ব। আবার এখানে সে যদি থাকে তাহলে এটাই কি সূর্য থেকে গ্রহটার সবচেয়ে বেশি দূরত্ব না? এর চেয়ে বেশি দূরত্ব কিন্তু আর সম্ভব হচ্ছে না, রাইট? সো এটা হচ্ছে সূর্য থেকে সবচেয়ে কম দূরত্বের অবস্থান গ্রহের, আর এইটা হচ্ছে সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বের অবস্থান গ্রহের। তো সবচেয়ে কম দূরত্ব প্লাস সবচেয়ে বেশি দূরত্ব তুমি যদি যোগ করো, অর্থাৎ তুমি এই অংশ প্লাস এই অংশ যদি যোগ করো, তাহলে কি এই পুরো লাইনটা পাবে না? সর্বনিম্ন দূরত্ব আর সর্বোচ্চ দূরত্ব যোগ করলে তো তার মানে তুমি কি পাচ্ছ? 2a পাচ্ছ, তাই না? সর্বনিম্ন দূরত্ব যোগ সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 2a এর সমান। তুমি যদি সর্বনিম্ন দূরত্ব আর সর্বোচ্চ দূরত্বের গড় করো, অর্থাৎ তুমি সর্বনিম্ন দূরত্ব প্লাস সর্বোচ্চ দূরত্ব ডিভাইডেড বাই 2, কারণ গড় করতে হলে কি যতগুলো সংখ্যা যোগ করেছো সেগুলোকে সংখ্যাটা দিয়ে ভাগ দিতে হবে। তো আমি দুইটা জিনিস যোগ করেছি, এইটা আর এইটা, সো 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কি পাবো? 2a ডিভাইডেড বাই 2, মানে শুধু এ। তার মানে এর কিন্তু আরেকটা পরিচয় আছে। তো এ কে কিন্তু আমরা লিখতে পারি কি? এ কে আমরা লিখতে পারি যে গ্রহের সূর্য হতে গড় দূরত্ব। সো গ্রহের সূর্য হতে গড় দূরত্ব হিসেবে বলতে পারি। কেন? আমরা সর্বোচ্চ দূরত্ব আর সর্বনিম্ন দূরত্ব নিয়ে যদি গড় করি তাহলে আমরা আসলে এটাকে পেতে পারি। সো কখনো যদি এরকম কোনো ভাষা থাকে প্রশ্নের মধ্যে যে গ্রহের সূর্য হতে গড় দূরত্ব 10 মিটার 20 মিটার, সাধারণত এত ছোট হয় না, অনেক বেশি হয়, 10 লাইট ইয়ার্স হতে পারে, 20 লাইট ইয়ার্স হতে পারে, অনেক দূর বড় হতে পারে। সো তোমার এরকম যদি দেওয়া থাকে স্মল এ এর ভ্যালু, এইভাবে যদি কথাগুলো বলে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে ওইটাই স্মল এ এর ভ্যালু। তো চলো আমরা একটা ম্যাথ করে আসি। সো আমাদের এখানে ম্যাথটা দেখি, যদি ম্যাথে কি বলে দেওয়া আছে, প্লুটো এর সূর্য অপেক্ষা দূরত্ব পৃথিবীর গড় দূরত্বের 39.5 গুণ হলে প্লুটো এর পর্যায়কাল কত দিন?
তো এখানে দেখো আমার কিন্তু গড় দূরত্বের কথা বলা যাচ্ছে, তার মানে এটা কি এ এর একটা অনুপাত দেওয়া আছে না? সো প্লুটো এর এ এর সাথে পৃথিবীর এ এর একটা অনুপাত দেওয়া আছে, তাই না? প্লুটো এর সূর্য অপেক্ষা দূরত্ব অর্থাৎ প্লুটো এর জন্য যেটা এ, সেটা পৃথিবীর এ এর 39.5 গুণ, তাই না? আর প্লুটো এর পর্যায়কাল কতদিন সেটা জানতে চাওয়া হয়েছে। সো এই প্রশ্নটাকেই কিন্তু আবার একটু ঘুরিয়ে বলতে পারে। সো প্রশ্নের ভাষা সম্বন্ধে একটু আইডিয়া থাকতে হবে। দেখো এই প্রশ্নটা আর এই প্রশ্নের তফাৎটা কোথায়? প্লুটো এর সূর্য অপেক্ষা দূরত্ব পৃথিবীর গড় দূরত্বের 39.5 গুণ হলে এই পর্যন্ত কিন্তু এখানে আর এখানে সেম। এখানে ছিল প্লুটো এর পর্যায়কাল কতদিন, আর এখানে বলেছে প্লুটোতে কতদিনে 1 বছর। সো ঘটনা কিন্তু একই, পর্যায়কাল কতদিন যে কথা আর কতদিনে 1 বছর একই কথা। সাধারণত আমরা 1 বছর বলতে 365 দিন বুঝাই পৃথিবীর জন্য, কিন্তু অন্যান্য গ্রহের জন্য কিন্তু 1 বছর 365 দিন না। এক একটা গ্রহের একটা বছর কিন্তু এক একটা দিন। বেসিক্যালি 1 বছর বলতে যা বোঝানো হয় কত দিনে ওই গ্রহটা সূর্যটাকে একবার পূর্ণ ঘুরে, সেটাই কিন্তু কোনো গ্রহের জন্য বছর হিসেবে স্বীকৃত। তো পৃথিবীর জন্য এটার মান 365 দিন, অন্যান্য গ্রহের জন্য এটার মান কিন্তু আলাদা আলাদা। সো এখানেও কিন্তু সেম পর্যায়কালই জানতে চাওয়া হয়েছে, 1 বছর মানে কতদিনে একটা পর্যায় সম্পন্ন করে সেই সময়কাল। তো আমরা যদি এখানে করতে চাই তাহলে আমাদের এপি দিয়ে বোঝাচ্ছি প্লুটো এর অর্ধমুখ্য অক্ষ, টিপি দিয়ে বোঝাচ্ছি প্লুটো এর পর্যায়কাল, টিই দিয়ে বোঝাচ্ছি আমাদের পৃথিবীর পর্যায়কাল, আর এই দিয়ে বোঝানো হচ্ছে পৃথিবীর অর্ধ মুখ্য অক্ষ। তাহলে দেখো আমাদের এই ঘটনাটার মধ্যে এই জিনিসটাই কিন্তু খালি দেয়া ছিল, টিইটা কিন্তু আমাদের দেয়া ছিল না। সো টিইটা আমরা কি করেছি, মুখস্থ রেখেছি। সো টিই কিন্তু তোমাদের প্রশ্নগুলোতে দেওয়া থাকবে না, কারণ পৃথিবীর জন্য যে পর্যায়কালটা, বার্ষিক গতির পর্যায়কালটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে 1 বছরে কত দিন, 365 দিন। আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এটাকে সেকেন্ডে নেওয়ার প্রয়োজন নাই। এখানে ম্যাথগুলো সাধারণত আমরা দিন বা ডেজ এককে করবো, কারণ সেকেন্ড নিতে গেলে অনেক বড় মান হবে, সো এটা ঝামেলা হবে। সো আমাদের ম্যাথগুলো আমরা দিন এই এককগুলোতেই করব। তো আমার এখানে দেওয়া ছিল কি সম্পর্কটা, যে প্লুটো এর অর্ধমুখ্য অক্ষ পৃথিবীর অর্ধমুখ্য অক্ষের 39.5 গুণ, তার মানে এপি ইকুয়াল টু 39.5 AE। তো তাই কিন্তু আমি লিখেছি। আর টিপি এটা আমরা বের করব, কারণ মানে প্লুটো এর পর্যায়কালটা আমরা বের করব। সো আমরা যদি ফর্মুলাগুলো লিখি, তো আমরা ফর্মুলা লিখতে পারি এরকম, টিপি স্কোয়ার বাই এপি কিউব ইকুয়াল টু টিই স্কোয়ার বাই এ কিউব। জাস্ট T1 A1 T2 A2 ওইখানগুলোতেই আমরা পি আর ই দিয়ে রিপ্লেস করেছি, রাইট? আর তো কোনো কিছু পাল্টাইনি। তো আমাদের এখান থেকে বের করতে হবে আসলে কাকে, টিপিকে। বাকি সব কিছু তার মানে অন্য পাশে পাঠিয়ে দিতে হবে। সো আমরা যদি হিসাব করি, আমরা টিপি স্কোয়ারকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠালে এরকম একটা টার্ম থাকবে। আর এখান থেকে আমরা টিপিটাকে বের করতে চাইলে রুট করতে পারি। সো রুট করলাম। এখন আমি এপি বাই এই, আমার এপি ইকুয়াল টু জানতাম 39.5 AE যেটা দেওয়া ছিল, তাই এপি বাই এই ইকুয়াল টু কত আসবে, এইটাকে ওপাশে নিয়ে দিলে 39.5, তার মানে এইটার জায়গায় আমরা বসাতে পারবো 39.5, আর টিই এর জায়গায় বসাবো আমাদের 365, ডেতেই বসাবো, সো 365 স্কোয়ার। তাহলে দেখো আমার যেহেতু আমি সময়কালটা দিনে বসিয়েছি, এটাতে তো কোনো একক থাকবে না, এটা একটা অনুপাত, একই জিনিসের অনুপাত, দূরত্ব কাটাকাটি, অনুপাতটাই আমার মানটা বসিয়েছি। আর এখানে যেহেতু দিনে মানটা বসিয়েছি, সো দিনে মানটা বসালে আমি কিন্তু উত্তরটাও দিনেই পাবো। তার মানে প্লুটো এর যে পর্যায়কালটা সেটা আমরা পেয়ে গেলাম 90,613 দিন। অর্থাৎ প্লুটোতে 1 বছরে কয় দিন, প্লুটোতে 1 বছরে 90,613 দিন। পৃথিবীতে যেমন 1 বছরে 365 দিন, প্লুটোতে কিন্তু 1 বছরে 90,613 দিন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।